হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতকালের সকালে আর একটু আউটডোরে ভিডিও হবে না, তাই হয় নাকি? আজকে আমাদের সাথে রয়েছে Redmi Note 11T 5G ভার্সন। না, আজকে আমাদের কোনো রকম 2 মিনিটের আনবক্সিং ভিডিও নয়। আজকে এই ফোনটার ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা গত 2 দিন ধরে আমি ইউজ করছি। এই 2 দিনের ইউজেসে কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার পালা। হ্যাঁ, আপনারা শুনে এই ফোনটা স্পেসিফিকেশনকে মুখস্থ করে ফেলেছেন, এটা আমার জানা হয়ে গেছে। আপনারা সকলেই জানেন এই ফোনটায় 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS LCD প্যানেলের ডিসপ্লে আছে, 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। অ্যামোলেড কোথায় গেল? এই ফোনটার পেছনে রয়েছে পলিকার্বনেট ব্যাক প্যানেল। গ্লাস বডি ডিজাইন কোথায় গেল? Redmi Note 10 Proতে কিন্তু আমরা গ্লাস বডি ডিজাইন পেয়েছিলাম, অ্যামোলেড ডিসপ্লে পেয়েছিলাম, 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়েছিলাম, এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটায় বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট আছে। হাইলাইটিং পয়েন্ট বলতে মাত্র একটা কি দুটো, সমস্তটা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে একটুও সময় নষ্ট করব না, ফুল রিভিউ আজকে শুরু করব। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ আপনার ওই একটা লাইক না আমাদের এই সত্যি কথা বলার পথে অনেকটা আশা হয়ে দাঁড়ায়। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আমি সবসময় মনে করি একটা স্মার্টফোনের রিভিউ হওয়া উচিত এই স্মার্টফোনটার দাম কত সেই অনুসারে। ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আমি যদি বলি, এই স্মার্টফোনের 6GB 64GB বেস ভ্যারিয়েন্টের দাম 15,000 রুপি, তবে সেটা শুধুমাত্র ফার্স্ট সেলের জন্য। এর পরের সেল থেকে এই ফোনটার দাম বেড়ে দাঁড়াবে 17,000 রুপি বেস ভ্যারিয়েন্ট 6GB 64GB। আপার ভ্যারিয়েন্টটার দাম হবে 18,000 রুপি, এবং সেটা হচ্ছে ওই 6GB 128GB। এবং একদম আপার ভ্যারিয়েন্ট যেটা টপ ভ্যারিয়েন্ট 8GB 128GB, সেটার দাম ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে 20,000 রুপি। বাংলাদেশে মোটামুটি বেস ভ্যারিয়েন্ট আপনারা 22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। প্রথমেই বলি, 22,000 টাকায় এই ফোনটায় সব থেকে বেশি যে হাইলাইট করা হচ্ছে পয়েন্টটা, সেটা হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 চিপসেট, যেটা মোটামুটি মিড বাজেট একটা প্রসেসর বলা চলে। এবং আপনি যদি Antutu বেঞ্চমার্ক টেস্ট করেন তাহলে মোটামুটি 3,52,000-এর আশেপাশে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমার কিন্তু 6GB 128GB ভ্যারিয়েন্ট। এছাড়াও এটাতে আমি কিন্তু 15 মিনিট কন্টিনিউয়াসলি থার্মাল টেস্ট করেছি, এবং সেক্ষেত্রেও বেশ স্টেবল একটা রেজাল্ট এসছে। 80%-এর ওপরেই কিন্তু এর গ্রাফটা ছিল, তো সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। এবং এখানে কিন্তু কোনো রকম ওভার হিটের মতো সমস্যাও আমি ফেস করিনি। আমি গতকাল রাতে কন্টিনিউয়াসলি BGMI খেলেছি, যেটা আপনারা পাবজি বলে জানেন, এবং সেখানে কোনো রকম কিন্তু ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করিনি। মোটামুটি একটা মিড বাজেটের ক্ষেত্রে যে ধরনের পারফরমেন্স পাওয়া সম্ভব, সেই ধরনের পারফরমেন্স কিন্তু এটা প্রোভাইড করেছে। এছাড়াও আপনি ব্যালেন্স সেটিংসে, স্মুথ গ্রাফিক্সে কিন্তু এটা আপনারা খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও এই ফোনটার সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা 6 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর, ফলে আপনার ব্যাটারি ড্রেন কিন্তু অনেকটা কম দেখেছি আমি। তো সেক্ষেত্রে আপনার 5000 mAh এর ব্যাটারি হলে আপনি হেভি ইউজার হলেও একদিনের ওপরে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এর বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল দেওয়া হয়েছে, যেটা আপনার মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 0 to 100% কিন্তু ফুল চার্জ করে দিচ্ছে। সুতরাং ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়েও আমার কোনো রকম সমস্যা এখানে কিন্তু হয়নি। এছাড়াও যদি আমরা স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটায় দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ এবং DDR4X RAM, যেটা মোটামুটি ডেটা ট্রান্সফার স্পিড ভালোভাবে মেনটেন করতে পারছিল। এছাড়াও আমরা ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি, সোশ্যাল মিডিয়া সাইটগুলো দেখি, সেগুলো মোটামুটি কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। কোনো রকম এখানে কিন্তু অ্যাপ ক্র্যাশের মতো সমস্যা আমি ফেস করিনি, এবং প্রসেসরটা মোটামুটি ওয়েল অপটিমাইজ বলেই আমার এখনো পর্যন্ত যেটুকু লেগেছে। তো সেক্ষেত্রে আমার এর পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। তবে হ্যাঁ, যে ব্যাপারগুলোয় ডাউট রয়েছে, এবার সেই ব্যাপারগুলোয় আসি। প্রথমেই এর বক্স কন্টেন্টে কি আছে একবার দেখে নিই। একদম টিপিক্যাল রেডমির বক্স। এখানে শুধুমাত্র একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, একটা কভার কেস রয়েছে, এছাড়াও একটা ডাটা কেবল রয়েছে। আর বক্সে আপনি কোথাও খুঁজলেও কিচ্ছু খুঁজে পাবেন না। হ্যাঁ, এর টিপিইউ কেসটা লাগিয়ে অবশ্যই এই ফোনটা ইউজ করা উচিত, কারণ এই ফোনটার যে বিল্ড কোয়ালিটি, হ্যাঁ, পলিকার্বনেট বিল্ড কোয়ালিটি। আপনি যতই সাবধানে ইউজ করুন না কেন, পেছনের দিকে আস্তে আস্তে কিন্তু স্ক্র্যাচ চলে আসবে। আর এখানে আমি সাদা কালার ভ্যারিয়েন্টটা ইউজ করছি, এবং সাদা কালারের নিচে দেখুন একটা ডায়মন্ড ডিজাইন রয়েছে, যেটা অসাধারণ সুন্দর লাগছে। এটা যদি গ্লাস ব্যাক হতো না, আমি এর ডিজাইনকে একদম 100 দিতে পারতাম, কিন্তু যে হ্যাঁ, পলিকার্বনেট দিয়ে পুরো ব্যাপারটা মাটি করে দিয়েছে। আমরা এর আগের জেনারেশনে Redmi Note 10 Pro, Pro Max এই সমস্ত ভ্যারিয়েন্টগুলোই গ্লাস বডি ডিজাইন পেয়েছিলাম, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়েছিলাম ব্যাক প্যানেলে। তাহলে এই ফোনটায় সেইগুলো কেন মিসিং? শুধুমাত্র 5G নামে? হ্যাঁ, ঠিক ধরেছেন। যেহেতু 5G দেওয়া হয়েছে, বেশ কিছু জায়গায় এই ফোনটায় আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যেমন কম্প্রোমাইজ করতে হবে এই ফোনটার ডিসপ্লেতে। এর ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ IPS LCD প্যানেলের ডিসপ্লে। এই প্রাইস পয়েন্টে অবশ্যই অ্যামোলেড পাওয়া উচিত ছিল, এবং এখানে দেওয়া হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট।
আমরা ঠিক আগের জেনারেশনে অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশ রেট পেয়ে এসেছি, সুতরাং বুঝতেই পারছেন এখানেও আমাদের কম্প্রোমাইজ। এছাড়াও এর যে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে সেটার ব্রাইটনেস মোটামুটি ভালো ছিল, তবে ডিসপ্লের কথা যখন বললাম তখন বলে দিই এর যে অটো ব্রাইটনেস সেন্সার সেটা এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করছে না। আপনি যদি ঘর থেকে সোজা ডাইরেক্ট সানলাইটে চলে যান এর যে ভিজিবিলিটি ওরকমই থাকছে, আপনাকে কিন্তু অটোমেটিক সিলেক্ট করা থাকলেও ম্যানুয়ালি গিয়ে এর ব্রাইটনেস বাড়িয়ে নিতে হচ্ছে, যেটা আমার জন্য কিন্তু একটু হলেও অস্বস্তিকর। এছাড়াও এর ডিসপ্লেতে অ্যাডাপটিভ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ আপনার ডিসপ্লে যখন ইউজ হবে না সেটা 50 হার্জে নেমে আসবে। হ্যাঁ, 50 হার্জের নিচে নামবে না, এখানে 50 হার্জ একদম নর্মাল ক্যাটাগরি। এরপরে যখন আপনি এটাকে ইউজ করবেন এটা 90 হার্জ পর্যন্ত পিক নেবে। হ্যাঁ, এখানে স্ক্রিন স্মুথনেস 90 হার্জ অনুসারে বেশ ভালো ছিল। আমি বলতাম এখানে যদি আইপিএস এলসিডি দেওয়া হলো তাহলে সেখানে 120 হার্জ দেওয়া অবশ্যই উচিত ছিল। এছাড়াও এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 নয় 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও IP53 রেটিং রয়েছে, ওই ফ্ল্যাশ প্রুফ, ডাস্ট প্রুফ, যেগুলো ওই হালকা জলে ছিটে ফোটা রাখলে আপনার ফোনটাকে প্রোটেক্ট রাখবে। এছাড়াও ফোনটার 195 গ্রাম ওয়েট, মোটামুটি হ্যান্ড ফিলিং ভালো ছিল এবং এইটা কভার লাগিয়ে মোটামুটি 200 গ্রামের ওপর ওয়েট হয়ে যায়। সুতরাং আপনারা যারা লাইট ওয়েট ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটার থেকে আমি বলবো। আর যদি আপনার একটু বাজেট বেশি থাকে, আপনার আপার ভ্যারিয়েন্ট নেওয়ার থেকে MI 11 লাইট এনি 5G ভার্সন, সেই ফোনটা অনেক বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এই ফোনটার থেকে। তবে আমি এখানে একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, এখানে Redmi Note 11 সিরিজে আপনারা যে বক্সি ডিজাইন দেখছেন এটা কিন্তু সেই ধরনের বক্সি ডিজাইন নয়, এটা কিন্তু একটা কার্ভি ডিজাইন, যেটা আমরা Redmi Note 10 সিরিজে পেয়েছিলাম, Note 10 Pro, Note 10 Pro Max, এমনকি Redmi 10 Prime ফোনটাতেও যে ধরনের আমরা কিন্তু একটা কার্ভি ডিজাইন পেয়েছিলাম পেছন দিকে, সেই ধরনের কার্ভি ডিজাইন। এখানে কিন্তু কোনো রকম বক্সি ডিজাইন নেই, বক্সি ডিজাইনটা এসছে শুধুমাত্র Redmi Note 11 Pro এবং Pro Max ভ্যারিয়েন্টের জন্য। তাহলে এবার কাকে নিয়ে কথা বলবো? ও, সফটওয়্যারকে নিয়ে কথা বলা হয়নি, Xiaomi ফোনকে নিয়ে কথা বলছি, আর সফটওয়্যার নেই। এখানে আউট অফ দ্য বক্স Android 11 রয়েছে, MIUI 12.5 এর কাস্টমাইজেশন রয়েছে। আপনারা সকলেই জানেন Xiaomiর নাম খারাপ হয়ে গেছে MIUI কে নিয়ে, তবে এখানে আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি এখনও পর্যন্ত কোনো রকম বাগস কিন্তু আমি খেয়াল করিনি। আমি অলরেডি 1 বছরের ওপর কিন্তু MI 10T একটা ফ্ল্যাগশিপ গ্রেডের ডিভাইস ইউজ করছি, একদম সেম টু সেম পারফরমেন্স পেয়েছি। হ্যাঁ, কিছুটা তো স্লো হবেই, ওখানে Qualcomm Snapdragon 865 রয়েছে। এছাড়াও এখানে যে স্ক্রিন স্মুথনেস সেগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল। তবে Xiaomi ব্লোটওয়্যারের সংখ্যা কমাতে পারলেও একেবারে সেটাকে কিন্তু জিরো করতে পারেনি। এখনও 3-4টে ব্লোটওয়্যার রয়েছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন, মোজ, টিকটকের মতো অ্যাপ্লিকেশন। তো সেক্ষেত্রে এগুলো যদি একদম জিরো করে দেওয়া যায় অবশ্যই সেটা বেটার হয়। এছাড়াও Xiaomiর একটা অ্যাপ আপডেটার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকেও নোটিফিকেশান যথারীতি পাঠাচ্ছে, তো ওটাও যদি আপনি ডিসেবল করে রাখেন এক্ষেত্রে এর কাস্টমাইজেশন নিয়ে আপনার কোনো রকম প্রবলেম হবে না। এই ফোনটাকে নিয়ে অনেক কথা বললাম, এরপর পরে থাকে এই ফোনটা ক্যামেরা সেকশন। তার আগে এই ফোনটা নেটওয়ার্ক সেকশন নিয়ে একটা কথা বলে দিই। এখানে প্রথমে বলে দিই, নেটওয়ার্ক মানে সিম ভরতে হবে। এখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, অর্থাৎ একটা সিম, একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো সিম আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। এখানে ডুয়েল ব্যান্ড 5G সাপোর্ট করে, অর্থাৎ পরবর্তীতে যদি দুটো 5G আপনি সিম ইউজ করতে চান সেটাও আপনি করতে পারবেন। তবে আমি এখানে আমার এয়ারটেলের সিম পুরে ফোন করেছি, তো সেখানে কোনো রকম কিন্তু কেরিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাইনি। এছাড়াও আমি এখানে জিও সিম চেক করেছি, সেখানেও কেরিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পাইনি। তবে হ্যাঁ, এখানে সৎ কল রেকর্ডিং অপশন রয়েছে, অর্থাৎ গুগলের ডায়ালার। আপনি যদি অপর প্রান্তকে না জানিয়ে কল রেকর্ড করতে চান সেটা সম্ভব নয়, অপর প্রান্তকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে 7টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যেটা মোটামুটি আমার মনে হয় যখন ভারতবর্ষে বা বাংলাদেশে 5G অ্যাভেলেবেল হবে এই সমস্ত ব্যান্ডগুলোর মধ্যে একটা থাকবে। সুতরাং এটা হ্যাঁ অবশ্যই একটা ফিউচার প্রুফ ফোন নেটওয়ার্কের দিক থেকে। এরপর আর দেরি করবো না, সোজা ক্যামেরা সেকশনে চলে আসবো। এখানে দেওয়া হচ্ছে 5টা ক্যামেরা না, এতগুলো ফুটো দেখে কখনোই 5টা ক্যামেরা ভাববেন না, মাত্র 2টো ক্যামেরা দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেন্সার জানতে চেয়ে লজ্জা দেবেন না। আমি জানি না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ইনফরমেশন নেই, একটা থার্ড পার্টি ওয়েবসাইটে কেউ বলছে স্যামসাংয়ের সেন্সার, কেউ বলছে সনির সেন্সার, আমি জানি না। হ্যাঁ, তবে স্যামসাংয়ের সেন্সার হওয়ার প্রবণতা সব থেকে বেশি। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ক্যামেরা কেমন পারফর্ম করছে? 8-10টা Xiaomi ফোনের মতো। Xiaomi Redmi Note 10 Proতে যেমন ক্যামেরা পারফরমেন্স ছিল এখানেও তেমন আছে। তবে হ্যাঁ, Xiaomiর যে Redmi Note 10 Pro, Pro Max এখানে যে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার দেওয়া হয়েছিল, সেই ম্যাক্রো সেন্সারটা সত্যিই একটা কাজের সেন্সার ছিল, দারুণ ম্যাক্রো ফটোগ্রাফি শ্যুট করা যাচ্ছিল। এখানে সেই ম্যাক্রো ফটো সেন্সারটাও কিন্তু নেই, এটা অবশ্যই একটা উইক পয়েন্ট। আমরা প্রত্যেকবার বলি যে 2 মেগাপিক্সেল আমরা গেমিং সেন্সার বলি, কিন্তু হ্যাঁ Xiaomiর যে Redmi Note 10 Pro, Pro Max এই সমস্ত 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার
সেন্সার দিয়ে এসেছিল, ওই ম্যাক্রো সেন্সারটা সত্যিই কাজের ছিল। সো এটাকে আমরা খুবই এখানে মিস করেছি। এছাড়াও এর ব্যাক ক্যামেরায় 4K ভিডিও শ্যুট করা যায় না। হ্যাঁ, আপ টু 1080p 60 fps ভিডিও শ্যুট করা যায়, ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 fps। অবশ্যই এটাও একটা উইক পয়েন্ট। এখানে EIS আছে, OIS এর কোনো রকম ধরাছোঁয়া নেই। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় কোনো রকম ব্লার মোডের আপনি সুযোগ পাবেন না, অর্থাৎ আমরা সেই ব্লার ভিডিওগ্রাফি করি এই প্রাইস পয়েন্টে সেটাও পাওয়া কিন্তু উচিত ছিল, সেটাও এখানে অ্যাভেলেবেল নেই। এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে Redmi Note 11T এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং ইন্টারনাল মাইক সিস্টেমে কিন্তু সাউন্ডটা রেকর্ড হচ্ছে। তো আমরা ডাইনামিক রেঞ্জটা একটু চেক করে নিই। এই যে পেছনের আকাশটা দেখো, এখনো ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করতে পারছে। আমার এই দিকে সূর্য রয়েছে, তো এই যে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে। এবার দেখো আকাশটা কিন্তু সাদা করে দিয়েছে, আমি জাস্ট ট্যাপ করবো, দেখো আকাশটা ও নিয়ে নিল এক্সপোজারে এবং আমি ঠিকঠাকই আছি। তো এক্সপোজারে কিছুটা গন্ডগোল করছে, দেখো ডাইনামিক রেঞ্জ কিন্তু এখন ঠিকঠাক মেনটেন করতে পারছে না। আবার যখন ট্যাপ করবো, এই যে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক মেনটেন করছে। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলে দেখেছি, মোটামুটি ছবির শার্পনেস ভালো থাকে। তবে হ্যাঁ, শাওমি যে একটু বুস্টেড কালার প্রোভাইড করে সেগুলো দেখতে ভালো লাগে, আই ক্যাচি লাগে। তবে লো লাইটের ক্ষেত্রে আমি বলবো আরও একটু ইমপ্রুভমেন্ট করার দরকার রয়েছে, কারণ আমরা স্যামসাংকে অনেক লো লাইটে কিন্তু ইমপ্রুভ করতে দেখছি, শাওমির ক্যামেরাকেও আমরা একটু ইমপ্রুভ চাই। এছাড়াও এর ভিডিওর ক্ষেত্রে যখন আমি ভিডিও নিতে যাচ্ছি তখন দেখছি এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না। আমরা যখন লাইটিং কন্ডিশনে যাচ্ছি তখন সেটা কালোই থাকছে, আবার স্ক্রিনের ওপর ট্যাপ করলে সেটা হয়তো একটু ঠিকঠাকভাবে এক্সপোজ করতে পারছে। তো এই ব্যাপারগুলো আরও একটু অপটিমাইজ দরকার রয়েছে এই ফোনের ক্ষেত্রে। আমি বলবো এর থেকে Redmi Note 10 Pro, Pro Max এই সমস্ত ফোনগুলোর ক্যামেরা সেকশনও এগিয়ে থাকবে। এক তো সেখানে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাচ্ছে, আর এক হচ্ছে আপনি ভিডিও অনেক স্টেবল পেয়ে যাবেন ওই সমস্ত ফোনে। তো সেক্ষেত্রে ক্যামেরাও মোটামুটি আমি এভারেজের দলেই রাখবো এই ফোনটার জন্য। এছাড়াও এখানে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছিল, আপনি যদি একদম ভালো লাইটিং কন্ডিশনে ছবি তোলেন সেগুলো মোটামুটি ভালোভাবেই ক্যাপচার করতে পারছিল। তবে হ্যাঁ, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিছুটা ছবি স্মুথ হয়ে যায়, অতটা কিন্তু ছবির শার্পনেস বজায় রাখতে পারে না। তো মোটামুটি এই বাজেটে আপনি 10-এ মোটামুটি 7-8 দিতে পারেন ক্যামেরার ক্ষেত্রে। এরপরে যদি আমরা সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে হ্যাঁ, এখানে প্রশংসা অবশ্যই করা যায়, রিয়েলমির থেকে অনেক ভালো অপটিমাইজ কিন্তু রেডমি তার সেলফি ক্যামেরাগুলোকে অন্তত করছে। কারণ এখানে যে স্ক্রিন স্মুথনেস সেটা অতটা স্মুথ করে দিচ্ছে না, একদম ফর্সা করে দিচ্ছে না, একদম ঠিকঠাক স্ক্রিনের যে টেম্পারেচার সেটা মেনটেন করতে পারছে, স্ক্রিন কালার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে এবং পোর্ট্রেট সেলফির ক্ষেত্রেও এজ ডিটেকশন যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছিল। সুতরাং সেলফি ক্যামেরা আমার সত্যিই পছন্দ হয়েছে। এরপর একটা জিনিসই বাকি থাকে, এই ফোনটার সেন্সার। এখানে সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, ফেস আনলকের সুবিধা রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে, হাতে টুকটাক আমার ঘাম হয় সেই ঘামের মতো কাজ করে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে অবশ্যই শাওমিকে বাহবা দিতে হয়। এছাড়াও এখানে আয়ার ব্লাস্টার রয়েছে যেটা শাওমির ফোনের একদম নিজস্বতা, শাওমি এখানে মেনটেন করতে পারছে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক সেগুলো তো রয়েছেই। কনক্লুশনে যাওয়ার আগে একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করে দিই। এরপরে কথা বলবো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে। এখানে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে এবং এই যে এয়ারপিসের স্পিকারটা সেটা হালকা আস্তে বাজে এবং নিচের দিকে যে বটম ফায়ারিং স্পিকারটা রয়েছে সেটা যথেষ্ট লাউড এবং এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারছে অবশ্যই বলতে হয়। একটা সাউন্ড কোয়ালিটি শুনে নিই। বাদাম পেয়েছেন? যাই হোক, এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, মাল্টিমিডিয়া জগতে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখবেন বা নেটফ্লিক্সে ডেটা কনজিউম করবেন তখন সেগুলো যথেষ্ট পাঞ্চি কালার প্রোভাইড করতে পারছিল। আমি জানি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করার যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটা আলাদা হয়, তবে হ্যাঁ, এখানে ভালো কোয়ালিটির IPS LCD প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডাইরেক্ট সানলাইটেও মোটামুটি ভিজিবিলিটির অভাব হয় না। তবে হ্যাঁ, এর থেকে ব্রাইটেস্ট ডিসপ্লে কিন্তু এই প্রাইস রেঞ্জে আছে। তাহলে এই ফোনটা কাদের জন্য? যারা আপনারা মূলত 5G স্মার্টফোন খুঁজবেন, শুধুমাত্র তাদের জন্য এই স্মার্টফোনটি। কেন? প্রথমে বলে দিই, আপনি যদি ভালো ক্যামেরা কোয়ালিটি চান, ম্যাক্রো ফটোগ্রাফি চান, আপনি যদি অ্যামোলেড ডিসপ্লে চান, 120 হার্জের রিফ্রেশ রেট চান, তাহলে এখনো পর্যন্ত Redmi Note 10 Pro অথবা Redmi Note 10 Pro Max আপনার কাছে এখনও বেটার প্রায়োরিটি হওয়া উচিত। কিন্তু হ্যাঁ, আপনি যদি শুধুমাত্র 5G চান এবং একটা ভালো গেমিং এক্সপিরিয়েন্স চান এই বাজেটে, তাহলে আপনি এই ফোনটাকে বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, গেমিংয়ের দিক থেকেও এই ফোনটা 1 নম্বর হতে পারেনি। গেমিংয়ের দিক থেকে যদি আপনি ফোন কিনতে চান তাহলে বলবো Poco X3 Pro এখনও এই বাজেটে সব থেকে সেরা ফোন হয়ে আছে। তবে সব শেষে ছোট ভাই হিসেবে একটা কথা বলে দিই, অনেক সময় ইন্ডিয়া বা বাংলাদেশে যখন স্মার্টফোনের অফার চলে, Realme GT Master Edition, Xiaomi 11 Lite NE 5G ভার্সন, এই ফোনগুলো
ইন্ডিয়াতে 20,000 রুপি নিচে এবং বাংলাদেশে 30,000 টাকার আশেপাশে পাওয়া যায়। যদিও বাংলাদেশে Xiaomi 11 Lite NE 5Gর দাম অনেকটাই বেশি, তবে Realme GT মাস্টার এডিশন অনেক কম দামে কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। তো সেক্ষেত্রে ওই স্মার্টফোনটা অনেক বেটার আপনার কিন্তু এটার থেকে হতে পারে। Qualcomm Snapdragon 778G প্রসেসর, এর প্রসেসরের থেকে অনেক বেটার পারফর্ম করেছে বলেই আমার মনে হয়েছে। তো এরপর বাকি আপনার ডিসিশন। রেডমি স্মার্টফোন নিতে চাইলে আমি বলবো এখনও পর্যন্ত যদি 5G আপনার প্রায়োরিটি না থাকে, Redmi Note 10 Pro, Pro Max এগুলো কিনুন। আশা করছি আপনাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে আর এই ধরনের এক্সক্লুসিভ রিভিউ, 2 মিনিটের আনবক্সিং নয়, রিভিউ যদি দেখতে চান অবশ্যই লাইক করে বেল আইকনটা প্রেস করে রাখবেন ও তার আগে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে।